আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ক্লাসে তোমরা নবম দশম শ্রেণীর ইংরাজি গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ের অর্থাৎ এই বইটা তোমাদের 2025 সালে দেওয়া হয়েছে। এই বই থেকে আমরা ধারাবাহিকভাবে লেকচার ইনশাল্লাহ শুরু করব। আশা করি আমার এই ক্লাসগুলা থেকে তোমরা খুব বেশি উপকৃত হতে পারবা। এখানে অনেকগুলা গ্রামার আইটেম রয়েছে, ইনশাল্লাহ সব কিছুই আমরা কমপ্লিট করব। আজকের এই যে কন্টেন্টস, আজকের এই ক্লাসে তোমরা ইউনিট 1-এর যে টাইটেলটা রয়েছে দ্য নাউন সম্পর্কে বিস্তারিত জানতে পারবা। এবং এই বইটা এত সুন্দরভাবে দেওয়া রয়েছে, ক্লাসটা শেষ করতে করতে ইনশাল্লাহ তোমরা নাউন সম্পর্কে তোমাদের আর কোনো প্রকার সমস্যা থাকবে না। দেখো, পার্ট 1 গ্রামার। এখানে ইউনিট 1 এটা হলো দ্য নাউন। কাইন্ডস অফ নাউন মানে নাউনের প্রকারভেদ। কাইন্ডস অফ নাউন্স বলতে নাউনের প্রকার। তো নাউন বোঝানোর জন্য এখানে একটা প্যাসেজ রয়েছে, এরপরে এখানে নাউনের প্রকারভেদ রয়েছে, তারপরে আমরা এই প্রকার থেকে ইনশাল্লাহ জানতে পারবো। শুধুমাত্র নাউন চিনলেই হবে না, এটা কোন প্রকারের মধ্যে রয়েছে, মানে এই নাউনটা কোন নাউন সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। তো তোমরা যারা গ্রামারগুলা খুব ভালোভাবে শিখতে চাও, ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকব। সুতরাং আমার এই চ্যানেল থেকে সমস্ত ভিডিও পেতে তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও শেয়ার করব, সাথে সাথেই তোমরা সেটা পেয়ে যাবা। এবং এই ভিডিওগুলা তোমরা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে চাও, তাহলে ফেসবুকে আমাদের একটা পেজ রয়েছে এসেনশিয়াল স্টাডি 360 নামে, অর্থাৎ এই চ্যানেলের নামে। আবার আমাদের একটা গ্রুপ রয়েছে, তোমরা চাইলে আমাদের গ্রুপে যোগদান করতে পারো। এবং ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ সব কিছুর মানে লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা হয়তো জানো আমি অনলাইনে ব্যাচ শুরু করেছি। তোমরা যারা আমাদের ব্যাচে ভর্তি হতে আগ্রহী, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে সব কিছু বিস্তারিতভাবে বলা রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। তো দেখো, এখন আমরা নাউন সম্পর্কে আলোচনা করব। বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড নোটিশ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এখানে একটা প্যাসেজ রয়েছে এবং এই প্যাসেজের মাঝখানে দেখো আন্ডারলাইন করা রয়েছে। ঠিক আছে, প্যাসেজের মাঝখানে আন্ডারলাইন করা রয়েছে, এগুলা লক্ষ্য করতে বলা হচ্ছে। এই ছবিটা কে তোমরা কি বলতে পারবা? এটা হলো বিখ্যাত একজন ইংলিশ ড্রামাটিস্ট, এনার নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তো এখানে দেখো বলা হচ্ছে শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564 অ্যাট স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন ইন ইংল্যান্ড। এটা একটা জায়গার নাম, ইংল্যান্ডের একটা জায়গা স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন। এই জায়গাতে 1564 সালে এই লোকটা অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিল। হি ওয়াজ আ পোয়েট, প্লেরাইট অ্যান্ড অ্যাক্টর। আচ্ছা, এখানে দেখো আন্ডারলাইন করা রয়েছে শেক্সপিয়ার, এটা একটা নাম, অবশ্যই কিন্তু এটা একটা নাম, তার মানে এটা একটা নাউন। আবার স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন, এই তিনোটা মিলে একটা কিন্তু নাম বা স্থানের নামকে বোঝায়, এই জন্য এটাও নাউন। আবার ইংল্যান্ড একটা দেশের নাম, সুতরাং এটা নাউন। তার মানে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো এখানে নাউন। হি ওয়াজ আ পোয়েট, তিনি ছিলেন একজন কবি, প্লেরাইট একজন নাট্যকার অ্যান্ড অ্যাক্টর এবং একজন অভিনেতা। দেখো আন্ডারলাইন করা রয়েছে পোয়েট, প্লেরাইট এবং অ্যাক্টর মানে অভিনেতা, এই তিনোটাই এখানে নাউন। হি ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার ইন ইংলিশ। এবং ইংলিশে বা ইংরাজিতে তিনি ওয়াইডলি মানে প্রশস্তভাবে, মানে অনেক বিখ্যাতভাবে তিনি রিগার্ডেড মানে স্বীকৃত, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার হিসেবে, মানে একজন বিখ্যাত লেখক হিসেবে, ইংলিশে একজন বিখ্যাত লেখক হিসেবে তেনাকে স্বীকৃতি দেওয়া হয়। অ্যান্ড দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এবং একজন বিশিষ্ট নাট্যকার বিশ্বের মধ্যে তিনি। প্রমিনেন্ট মানে বিশিষ্ট। হি এনজয়স অ্যানারমাস। আর সেখানে দেখো এই যে রাইটার অর্থাৎ লেখক এবং ইংলিশ, এই দুইটা এখানে নাউন। হি এনজয়েস অ্যানরমাস পপুলারিটি ইভেন ইন দ্য মডার্ন এজ ফর হিজ প্লেস অ্যান্ড পয়েমস। আচ্ছা দেখো, সে এনজয় করে মানে
অ্যানারমাস মানে বিশাল, বিশাল জনপ্রিয়তা সে এনজয় করে, তার মানে সে বিশাল জনপ্রিয়তা অর্জন করে। ইভেন ইন দ্য মডার্ন এজ, এমনকি এই যে আমরা যে মডার্ন এজে বসবাস করতেছি, আধুনিক যুগে বাস করতেছি, এই যুগেও তিনি বিশাল একটা জনতা বা জনপ্রিয়তা অর্জন করেছে। কিসের জন্য? ফর হিজ প্লেস অ্যান্ড পয়েমস। এই প্লে বলতে নাটক, তার নাটক এবং কবিতার জন্য। তাহলে এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো রয়েছে এগুলো কিন্তু সবই নাউন। হ্যাঁ, কোন নাউন সেটা আমরা একটু পরে ইনশাল্লাহ জানতে পারবো। দেখো, দিজ আর অল নাউন্স, উপরে যেগুলা আন্ডারলাইন করা রয়েছে এই সবগুলা নাউন। তা নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন কি? নাউন হচ্ছে মূলত নেমিং ওয়ার্ড, মানে নাম বোঝায় এমন শব্দকেই কিন্তু নাউন বলা হয়ে থাকে। তোমাকে যদি প্রশ্ন করা হয় নাউন কাকে বলে, তুমি বলতে পারো যে কোনো নামকেই মূলত নাউন বলা হয়। ইট মে নেম আ পারসন, প্লেস অর থিঙ্ক। এটা হতে পারে কোনো একটা ব্যক্তির নাম, কোনো একটা স্থানের নাম, কোনো একটা জিনিসের নাম, যে কোনো কিছু নামই মূলত নাউন। দার ইজ আ, আচ্ছা, বি উইল্ডারিং মানে বিভ্রান্তি, বা বিস্ময়কর বলতে পারো তুমি, এখানে বলতে পারো বিভ্রান্তি। মানে দার ইজ আ বি উইল্ডারিং ভ্যারাইটি অফ থিংস ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের মধ্যে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে। কিসের? এই যে বিভ্রান্তিকর জিনিসের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বলতে বিচিত্রতা রয়েছে, মানে বিভিন্ন জিনিস রয়েছে যার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, অনেক বিস্ময়কর, অনেক বিভ্রান্তিকর জিনিস কিন্তু বিশ্বের মধ্যে রয়েছে। সো দেয়ার ইজ আ বিউইল্ডারিং নাম্বার অফ নাউন্স ইন আ ল্যাঙ্গুয়েজ। সুতরাং যেহেতু অনেক বিভ্রান্তিকর জিনিস রয়েছে, তার মানে ভাষার মধ্যে অনেক নামের বিভ্রান্তি রয়েছে, অনেক নাউনের বিভ্রান্তি রয়েছে। মানে সব কিছু নামই তো নাউন, কিন্তু তোমাকে যদি বলা হয় এটা কোন নাউন, তখন কিন্তু তোমার একটা বিভ্রান্তি চলে আসবে যে নাউন, হ্যাঁ আমি বললাম নদী, এটা একটা নাম তাই নাউন, কিন্তু এটা কোন নাউন, তখন কিন্তু একটা বিভ্রান্তিকর চলে আসে। এই জন্য আমাদের নাউনের প্রকারভেদটা সুন্দরভাবে জানতে হবে এবং বুঝতে হবে। লুক ব্যাক অ্যাট দ্য নাউন্স ইন দ্য প্যাসেজ অ্যাবভ। উপরে এই যে অ্যাবভ মানে উপরে, উপরে এগুলা তোমরা দেখো, মানে ফিরে তাকাও, নাউনের দিকে দেখো। ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজের মধ্যে যে নাউনগুলো রয়েছে সেগুলো দেখো। অ্যান্ড থিঙ্ক হোয়াট দে নেম, এবং তাদের নাম চিন্তা করো, মানে এটা কোন নাউন সেটা চিন্তা করো। এটা আমরা তখনই বুঝতে পারবো যখন এই যে ক্লাসিফিকেশনটা রয়েছে নাউনের প্রকারভেদ, এইটা ভালো করে বুঝতে পারলেই কিন্তু ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো যে নাউন এটা কোন নাউন। দেখো, দেয়ার আর 5 কাইন্ডস অফ নাউন্স ইন ইংলিশ, মানে ইংরাজিতে 5 প্রকার নাউন রয়েছে। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে নাউন কত প্রকার, তখন তুমি ইজিলি বলতে পারবা নাউন 5 প্রকার। কিন্তু যদি প্রশ্নটা এইভাবে করা হয় নাউন প্রধানত কত প্রকার, তখন কিন্তু তোমাকে বলতে হবে 2 প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে দেখো এখানে রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট বলতে আমরা জানি আমাদের 5টা ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিক্য, ত্বক। এই 5টা জিনিস দিয়ে যেটা তুমি ফিল করতে পারো, মানে এই 5টা জিনিস দিয়ে যেটা ফিল করতে পারবা সেটা হচ্ছে কনক্রিট নাউন। এবং এই 5টা জিনিস দিয়ে তুমি যেটা ফিল করতে পারবা না সেটাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আবার 4 প্রকার। এই যে দেখো, 1 নম্বরে রয়েছে প্রপার নাউন, এরপরে 2 নম্বরে কমন নাউন, 3 নম্বরে কালেকটিভ নাউন, 4 নম্বরে ম্যাটেরিয়াল নাউন। এই চারটা হচ্ছে কনক্রিট নাউনের আন্ডারে। হ্যাঁ, কনক্রিট নাউন 4 প্রকার, 1, 2, 3, 4। আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মোটের উপরে নাউন 5 প্রকার। তোমাকে কেউ যদি প্রশ্ন করে নাউন প্রধানত, মানে প্রশ্নের মধ্যে থাকবে প্রধানত কত প্রকার, তখন বলতে হবে নাউন 2 প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কত প্রকার? এই যে 4 প্রকার, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। ঠিক আছে, এখন যদি প্রশ্ন করা হয় নাউন কত প্রকার, মানে প্রধানত কথাটা নাই, কত প্রকার। আবার প্রশ্ন করা হলো যে নাউন মোট কত প্রকার, তখনও কিন্তু এই 5 প্রকার। তো এখন এই 5 প্রকার কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। এখানে ডিটেলস আলোচনা রয়েছে, ইনশাল্লাহ তোমরা এই আলোচনা শেষে আশা করি খুবই সুন্দর করে বুঝতে পারবা। ও আচ্ছা, আরেকটা কথা, আমাদের কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে ES360 কিডস নামে। তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবে। আচ্ছা দেখো, এখন এই 5টা ডিটেলস আলোচনা করার পূর্বে আমি তোমাদের এক কথায় এই 5টা নাউন চিনিয়ে দিব। তার মানে এখানে আলোচনা করতে আসলে তোমরা কিন্তু খুবই সহজে ধরতে পারবে আসলে কোনটা প্রপার, কোনটা কমন, কোনটা কালেকটিভ, কোনটা ম্যাটেরিয়াল, আবার কোনটা অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা দেখো, প্রপার নাউন
এটা আসলে কি? প্রপার নাউন হচ্ছে কোনো কিছুর নির্দিষ্ট নাম, হ্যাঁ, কোনো কিছুর একটা স্পেসিফিক নাম এখানে কিন্তু রয়েছে। যেমন আমি যদি তোমাদেরকে বলি আমার নাম কি? আজানুর রহমান নীরব। আমার নাম মনে করো আজান, আমাকে সবাই আমার মা বাবা আজান বলে ডাকে। আজান একটা প্রপার নাউন, তুমি স্পেসিফিকভাবে বলতে পারবা যে আজান। তুমি কোন স্যারের ক্লাস দেখতেছো? আজান স্যারের অথবা নীরব স্যারের। তো এই যে আজান, এটা কিন্তু স্পেসিফিক। অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, তার মধ্যে তুমি আজান স্যারের ক্লাস দেখতেছো, তার মানে এটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে? আবার মনে করো তোমার এই যে তুমি যে মোবাইল ফোনটা দিয়ে মানে ভিডিও দেখতেছো, মোবাইল কিন্তু কমন নাউন, কিন্তু তুমি কোন মোবাইল দিয়ে দেখতেছো? তুমি মনে করো স্যামসাং দিয়ে দেখতেছো অথবা তুমি ভিভো ফোন দিয়ে দেখতেছো। এই যে মোবাইল ফোনের একটা নির্দিষ্ট নাম, সেটা কিন্তু মূলত প্রপার নাউন। ভালোভাবে বোঝো কিন্তু। আর কমন নাউন হচ্ছে এই যে আজান, আজানটা কোত্থেকে এসছে? আজান একটা বয়, আজান একটা কি? বয়, মানে বালক। এই যে বালক বা বয়, বয় দিয়ে কিন্তু পৃথিবীতে সব বালককে বোঝাচ্ছে, কমন। এটা হচ্ছে কমন নাউন। আবার এই যে মোবাইল তুমি দেখতেছো ভিভো ফোন দিয়ে, এখন ভিভো ফোনটা একটা কি? মোবাইল। সমস্ত মোবাইলের একটা কমন নাম রয়েছে, মানে সমস্ত ফোনের ব্র্যান্ডের একটা কমন নাম, সেটা হচ্ছে মোবাইল, সেটা হচ্ছে কমন নাউন। আবার কালেকটিভ বলতে সমষ্টিবাচক। এই যে ক্লাস, ক্লাসের মধ্যে অনেক মানুষ থাকে, টিম মানে সমষ্টি, এটা দেখলেই বোঝা যায়, সহজ। আর ম্যাটেরিয়াল বলতে উপকরণ বা ধাতু বুঝিয়ে থাকে, যেমন গোল্ড, হ্যাঁ, উড মানে কাঠ, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন তুমি যেটা ফিল করতে পারবা, দেখতে পারবা না, ছুতে পারবা না, ধরতে পারবা না, জাস্ট অনুধাবন করতে পারবা, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমি বলি কাইন্ডনেস, লোকটা অনেক দয়ালু, তার মানে এটা কি দয়ালু, সেটা কি দেখা যায়? বুঝতে হয়, এটা হচ্ছে কাইন্ডনেস। এই যে লাভ, লাভ মানে কি? ভালোবাসা, ভালোবাসা তো দেখা যায় না, এটা ফিল করতে হয়। বুঝতে পারতেছো? আচ্ছা, এখন আমরা যদি এখানে ডিটেলস আলোচনা করি, একেবারেই সহজ। নাউন এই যে পার্টস অফ স্পিচ, এটা পানির মতো সহজ। তোমরা চাইলে আমাদের অনলাইন কোর্সে যোগ দিতে পারো। বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনে অথবা এই কমেন্টে পিন করে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে খুব সহজে রেজিস্ট্রেশন করে আমাদের সাথে ভর্তি হতে পারো। এবং কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এটা তোমরা এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা পড়লে বুঝতে পারবা। লিঙ্কে ক্লিক করে খুবই ইজিলি তোমরা কিন্তু আমাদের সাথে এই কোর্সে ভর্তি হতে পারো। তো দেখো অ্যাক্টিভিটি 1 মানে কাজকর্ম 1, এখানে বলা হচ্ছে নোটিস দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড সে হোয়াট দে রেফার টু। লক্ষ্য করো এই যে এখানে এই প্যাসেজে কিছু আন্ডারলাইন করা ওয়ার্ড রয়েছে, এটা লক্ষ্য করো। ইন দ্য ফলোয়িং প্যাসেজ, এই প্যাসেজের মধ্যে, অ্যান্ড সে এবং বলো হোয়াট দে রেফার টু, তারা কি নির্দেশ করতেছে। দেখো এখন আমরা প্যাসেজটা পড়ব। রাজশাহী ইজ আ ডিভিশনাল সিটি অফ বাংলাদেশ। বাংলাদেশের ডিভিশনাল মানে বিভাগীয় শহর হচ্ছে রাজশাহী। ভালোভাবে বোঝো কিন্তু। আচ্ছা, এখানে আমি এটা আন্ডারলাইন মানে মার্ক করতেছি না, পরবর্তীতে এখানে বোঝার আছে অনেক কিছু। ইট ইজ দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য সিটি, এবং এটা হচ্ছে এই দেশের অর্থাৎ আমাদের দেশের পশ্চিম দিকের একটা অংশ রাজশাহী। এখানে দেখো রাজশাহী, হ্যাঁ রাজশাহী, এটা কিন্তু বাংলাদেশে যতগুলা জেলা রয়েছে তার মধ্যে স্পেসিফিক একটা নাম, অবশ্যই কিন্তু এটা প্রপার নাউন। আবার বাংলাদেশ অনেকগুলা দেশ রয়েছে, তার মধ্যে থেকে কিন্তু বাংলাদেশ একটা স্পেসিফিক নাম, তার মানে এটা প্রপার নাউন, একেবারে নির্দিষ্ট নাম। এরপরে দেখো ইট স্ট্যান্ডস অন দ্য রিভার পদ্মা, এবং এইটা পদ্মা নদীর ওপরে রয়েছে, মানে পদ্মা নদীর পাশে বা পদ্মা নদীর কাছে এটা রয়েছে রাজশাহী। তাহলে অনেকগুলো নদী রয়েছে, তার মধ্যে পদ্মা একটা নির্দিষ্ট নাম, এই জন্য এটা কিন্তু প্রপার নাউন। মাই ফ্রেন্ড আলমগীর লিভস ইন দিস সিটি, আমার বন্ধু আলমগীর এই শহরে বাস করে। তার মানে দেখো অনেকগুলা মানুষের মধ্যে থেকে কিন্তু আলমগীর এটা স্পেসিফিক নির্দিষ্ট, যার কারণে এটা প্রপার নাউন। হি ইজ আ প্রফেসর অফ হিস্ট্রি, সে হয় ইতিহাসের মানে প্রফেসর মানে প্রভাষক। তাহলে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, তার মধ্যে কিন্তু হিস্ট্রি স্পেসিফিক, যার কারণে এটা প্রপার নাউন। আই অফেন ভিজিট হিম অ্যান্ড ডিসকাস ম্যানি থিংস উইথ হিম, আমি প্রায়ই তার সাথে মানে তার কাছে যাই এবং তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। হি স্পিক্স গুড ইংলিশ, সে ইংলিশে ভালো কথা বলে। তার মানে অনেকগুলা সাবজেক্ট বা অনেকগুলা ভাষা রয়েছে, তার মধ্যে ইংলিশ একটা স্পেসিফিক ভাষা, তার মানে এটা প্রপার নাউন। আশা করি প্রপার নাউন কি তোমরা বুঝতে পেরেছো। দেখো বলা হচ্ছে দিস আর অল প্রপার নাউন্স, এই যে সবগুলাই কিন্তু প্রপার নাউন।
প্রপার নাউন ইজ, আচ্ছা প্রপার নাউন কি এখানে দেখো বলা হচ্ছে, প্রপার নাউন ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার পারসন, প্লেস অর থিং। প্রপার নাউন হচ্ছে এমন নাম, সেটা একটা নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট স্থান অথবা নির্দিষ্ট জিনিসের নাম, একেবারে স্পেসিফিক বা নির্দিষ্ট জিনিসের নামই হচ্ছে প্রপার নাউন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ রাজশাহী, এই যে এখানে রাজশাহী একটা নির্দিষ্ট নাম, ইজ দ্য নেম অফ পার্টিকুলার সিটি অ্যান্ড হিস্ট্রি ইজ দ্য নেম অফ পার্টিকুলার সাবজেক্ট। রাজশাহী হচ্ছে একটা নির্দিষ্ট শহর এবং ইতিহাস হচ্ছে একটা পার্টিকুলার সাবজেক্ট, মানে নির্দিষ্ট বিষয়। থিঙ্ক অফ দ্য আদার প্রপার নাউন্স ইন দ্য প্যাসেজ, এবং অন্যান্য এখানে দুইটার উদাহরণ দেওয়া হলো, রাজশাহী এবং তোমার হিস্ট্রি, বাকিগুলো তুমি চিন্তা করো। প্রপার নাউন ইউজুয়ালি বিগিনস উইথ আ ক্যাপিটাল লেটার। প্রপার নাউন চেনার একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে মূলত এই নাউনটা ইউজুয়ালি সাধারণত বিগিনস শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে, মানে বড় হাতের অক্ষর দিয়ে। যেমন দেখো রাজশাহীর আর বড়, বাংলাদেশের বি বড়, আলমগীরের এ বড়, পদ্মার আচ্ছা পি বড়, হিস্ট্রির এইচ বড়, ইংলিশের ই বড়, মানে প্রপার নাউনের শুরুতে বড় হাতের অক্ষর থাকে। আর প্রপার নাউন ইজ ইউজুয়ালি সিঙ্গুলার। প্রপার নাউন মূলত সর্বদাই মানে সাধারণত সিঙ্গুলার হয়ে থাকে। সিঙ্গুলার কি তোমরা জানো, যে সিঙ্গুলার প্লোরাল এটা তোমরা জানো, এটা সিঙ্গুলার হয়ে থাকে। বাট সাম প্রপার নাউন্স আর প্লোরাল ইন ফর্ম, কিন্তু গঠনগত দিক থেকে কিছু প্রপার নাউন রয়েছে যেটা প্লোরাল হয়, মানে দেখতে প্লোরাল কিন্তু সিঙ্গুলারের মতো কাজ করে। সেটা কি দেখো আমরা এখানে দেখব। ফর এক্সাম্পল দ্য মালদ্বীপস, এখানে দেখো এই যে ইয়েস, তোমাদের মনে হতে পারে এটা তো প্লোরাল না, এটা একটা নাম। তাহলে মালদ্বীপস ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি, এটা একটা দ্বীপ দেশ। মালদ্বীপ একটা দ্বীপ দেশ। এখানে তোমাদের মনে হতে পারে এটা প্লোরাল, তার মানে এখানে আর হওয়ার কথা, কিন্তু না, এটা হচ্ছে নাম, ঠিক আছে, এই জন্য এটা নাউন। এবং এখানে কিন্তু ইজ না হয়ে মানে আর না হয়ে ইজ হয়েছে। হ্যাভ ইউ এভার বিন টু ফিলিপাইন্স, এই যে ফিলিপাইন্স ইয়েস রয়েছে, তোমাদের মনে হতে পারে এটা প্লোরাল, কিন্তু এটা তো একটা নাম, দেশের নাম, তার মানে অবশ্যই এটা তোমার কি সিঙ্গুলার, ঠিক আছে, মানে দেখতে প্লোরালের মতো কিন্তু সিঙ্গুলার। আবার দেখো দ্য ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, এটা হচ্ছে জাতিসংঘ, তো এটা তো তোমার একটা নাম। হ্যাজ এখানে কিন্তু হ্যাভ না, হ্যাজ আ বিগ রেসপন্সিবিলিটি, মানে জাতিসংঘের একটা বড় দায়িত্ব রয়েছে, বুঝতে পারতেছো। এবার দেখো নোটে বলা হচ্ছে অল দো দিস নাউন্স আর প্লোরাল ইন ফর্ম, যদিও এই নাউনগুলা গঠনগত দিক থেকে প্লোরাল, দে টেক আস সিঙ্গুলার ভার্ব উইথ দেম, তাদের সাথে কিন্তু সিঙ্গুলার ভার্ব রয়েছে। যেমন মালদ্বীপস এখানে আর না হয়ে ইজ হয়েছে, এভাবে কিন্তু হয়েছে। তাহলে আমরা প্রপার নাউনটা কিন্তু বুঝতে পারলাম। এখন থেকে আশা করি তোমরা প্রপার নাউন কি সকলেই পারবে, একেবারে সিম্পল, কোনো প্যারা নাই, ঠিক আছে। তোমরা যদি ক্লাসটা একটু মনোযোগ সহকারে করো এবং আমি তোমাদের সাথে যে কথাগুলো বলতেছি কিছু কিছু কথা তোমরা যদি লিখে রাখতে পারো খাতার উপরে অথবা লাল পেন দিয়ে এই বইয়ের উপরে লিখে রাখতে পারো। যেমন এই প্রপার নাউন কি পাশে তোমরা লিখে রাখলা যে নির্দিষ্ট নাম, উদাহরণস্বরূপ দিতে পারো যে আজান, আজান স্যার, আবার তোমার নামটা দিতে পারো। এটা হচ্ছে তোমার নাম নির্দিষ্ট, এটা হচ্ছে প্রপার নাউন। আর একেবারে কমন বলতে সব কিছুর একটা কমন নাম থাকে, সেটা হচ্ছে কমন নাউন। কিভাবে দেখো এটা আমরা বুঝতে পারি, বলা হচ্ছে নোটিশ, আচ্ছা এটা হচ্ছে অ্যাক্টিভিটি 2। তোমাদের কিন্তু কোনো প্যারা নাই, ঠিক আছে, তোমরা প্রতিনিয়ত ক্লাসগুলো করতে থাকো। দেখো কতটা ইজিলি আমি তোমাদেরকে বোঝাবো তোমরা কল্পনাই করতে পারবে না। ইনশাল্লাহ আমার শরীর যদি ভালো থাকে আমি অত্যন্ত সুন্দরভাবে তোমাদের গ্রামারগুলো বোঝাবো, যে পরবর্তীতে তোমরা যেখানেই যাও গ্রামার কোনো সময় আর ইনশাল্লাহ তোমাদের ভুল হবে না। দেখো এখানে অ্যাক্টিভিটি 2, নোটিশ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং প্যাসেজ, এই প্যাসেজের মধ্যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোর দিকে লক্ষ্য করো। বলা হচ্ছে নাসিমা ইজ আ বিউটিফুল গার্ল, নাসিমা একটা সুন্দর মেয়ে। এখানে দেখো এই যে গার্ল, এটা কোন নাউন বলো তো? কমন নাউন, কারণ গার্ল দিয়ে কোনো নির্দিষ্ট গার্লকে কিন্তু বোঝাচ্ছে না। নাসিমা এইটা কিন্তু প্রপার নাউন, কারণ নাসিমা স্পেসিফিক, কিন্তু এটা নিচে তো আন্ডারলাইন নাই, আন্ডারলাইন রয়েছে গার্ল, তার মানে সমস্ত মেয়ের একটা কমন নাম রয়েছে, সেটা হচ্ছে গার্ল, তার মানে এটা কমন নাউন, সিম্পল। শি ইজ আ ব্রাইট স্টুডেন্ট, সে একটা সে হয় একজন মেধাবী ছাত্রী। 2 মানে সে খুবই সুন্দর, আবার সে মেধাবী ছাত্রী, তার মানে এই যে স্টুডেন্ট, এটা কিন্তু সমস্ত শিক্ষার্থীর একটা কমন নাম, সেটা হতে পারে ছেলে মেয়ে, নাসিমা, সুলতানা, যা ইচ্ছা তা হতে পারে, সবাই স্টুডেন্ট, কমন নাম, এই জন্য এটা কমন নাউন। সে রিডস ইন আ লোকাল কলেজ, সে একটা স্থানীয় কলেজে পড়াশোনা করে। এই যে কলেজটা দেখো তোমাদের মনে হইতে পারে এটা কি, এটা অবশ্যই কমন নাউনই মনে হবে, কারণ সমস্ত কলেজের একটা নাম রয়েছে, সেটা হচ্ছে কলেজ। কিন্তু যদি আমি একটা নির্দিষ্ট করে বলতাম, যেমন আমি যেই কলেজে জব করতেছি
আমি যদি আমার কলেজের নামটা বলি টেকনিক্যাল কলেজ, তো এই টেকনিক্যাল কলেজ এটা হচ্ছে একটা স্পেসিফিক নাম, মেহেরপুর কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এই কলেজের আমি ইংরাজি প্রভাষক। তো এইটা হচ্ছে তোমার প্রপার নাউন। কিন্তু কিন্তু যদি তোমাদের শুধু কলেজ বলা হয় তখন কিন্তু সেটা সমস্ত কলেজের একটা কমন নাম, সেটা হচ্ছে কলেজ, এটা কমন নাউন। শি হ্যাজ ম্যানি ফ্রেন্ডস, তার অনেক মানে বন্ধু বান্ধবী রয়েছে। ফ্রেন্ডস এটা কমন, কোন বন্ধু রয়েছে? নাসিমার থাকতে পারে, সুলতানা, তানিয়া, সমস্ত বন্ধু বান্ধবী থাকতে পারে, কিন্তু সমস্ত বন্ধুর একটা কমন নাম হচ্ছে ফ্রেন্ড, এই জন্য এটা কমন নাউন। সে ডিসকাসেস হার লেসনস উইথ দেম, সে তার পড়াশোনা বা লেসন পার্টগুলো তাদের সাথে আলোচনা করে। এখন লেসন বলতে কি হতে পারে? সেটা হতে পারে বাংলা সাবজেক্ট, মানে ইংরাজি, গণিত, যা ইচ্ছা হতে পারে, লেসন সবই লেসন। তো এখানে সমস্ত পড়ার একটা কমন নাম লেসন, এই জন্য এটা কমন নাউন। শি অ্যাটেন্ডস ক্লাসেস রেগুলারলি, সে নিয়মিত কিন্তু ক্লাসে যোগদান করে। আচ্ছা, এইখানে দেখো একটা জিনিস, এই ক্লাসটা মূলত এখানে কমন নাউনের মধ্যে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হওয়ার উচিত ছিল, মানে হওয়া দরকার ছিল কালেকটিভ নাউন। ভালোভাবে বোঝো, কিন্তু ক্লাস বলতে সমষ্টি। হ্যাঁ, এখন এইখানে যে হিসেবে দিয়েছে সেটাও কিন্তু ঠিক আছে। কিভাবে দিয়েছে দেখো, সে মূলত সমস্ত নিয়মিতভাবে সব ক্লাসে অ্যাটেন্ড হয়, মানে যোগদান হয়। এই ক্লাস বলতে তোমার বাংলা ক্লাস, তারপরে ইংরাজি ক্লাস, গণিত ক্লাস, এইভাবে বুঝিয়েছে তার ক্ষেত্রে। কিন্তু ক্লাস এটা কিন্তু কালেকটিভ নাউন, ঠিক আছে? এটা তোমাদের বুঝতে হবে, ক্লাস অবশ্যই এটা কালেকটিভ নাউন, এটা কিন্তু কখনোই তোমার কমন নাউন হয় না। কিন্তু এইখানে দিয়েছে যে তার ক্ষেত্রে একটা, এই যে নাসিমার কথা বলতেছে যে সে রেগুলারলি নিয়মিতভাবে ক্লাসে যোগদান করে, মানে সে বাংলা ক্লাসে যোগদান করে, ইংরাজি ক্লাসে, সব ক্লাসের একটা কমন নাম দিয়েছে, সেটা হচ্ছে কমন নাউন। কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস কিন্তু তোমার কালেকটিভ নাউন। এভরি টিচার ইজ ফন্ড অফ হার, প্রত্যেকটা শিক্ষকই তার ভক্ত, ফন্ড মানে ভক্ত, মানে তাকে সবাই ভালোবাসে। তাহলে অনেকগুলো টিচার রয়েছে, সব টিচারের একটা কমন নাম হচ্ছে টিচার, সব শিক্ষকদের কমন নামই টিচার। সেটা হতে পারে মনে করো, মানে যে টিচারগুলো রয়েছে তাদের তো কেউ নির্দিষ্ট না, এই জন্য টিচার এটা কমন নাউন। দিজ আর কমন নাউন্স, এই উপরে সবগুলাই কমন নাউন। আ কমন নাউন রেফার্স টু এভরি পারসন, প্লেস অর থিঙ্ক অফ দ্য সেম ক্লাস অর কাইন্ড। দেখো কমন নাউনটা কি, এটা কিন্তু এই যে এখান থেকে এই পর্যন্ত কমন নাউনের সংজ্ঞা, ঠিক আছে? এখান থেকে, আর এখানে এটা ছিল প্রপার নাউনের সংজ্ঞা। তোমার যদি লিখতে বলা হয় এই প্রপার নাউন থেকে শুরু করে এই পর্যন্ত লিখবা, তাহলে ইংলিশের সংজ্ঞাটা হয়ে যাবে। আবার কমন নাউন, এই যে কমন নাউন রেফার্স টু, মানে কমন নাউন নির্দেশ করে এভরি পারসন, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা স্থান, অর থিঙ্ক, প্রত্যেকটা জিনিস, কিসের? অফ দ্য সেম ক্লাস, একই শ্রেণীর বা একই প্রকারের প্রত্যেকটা জিনিসকে নির্দেশ করে, সেটা হচ্ছে কমন নাউন। ইট ডাজ নট রেফার টু এনিথিং ইন পার্টিকুলার, এটা মূলত নির্দিষ্ট করে কোনো কিছু নির্দেশ করে না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য গার্ল, আচ্ছা দ্য নাউন গার্ল, এই যে এখানে যে নাউনটা রয়েছে গার্ল, এটা কাউকে স্পেসিফিকভাবে বলতেছে না। মে মিন অ্যানি গার্ল ইন দ্য ওয়ার্ল্ড, এটা হতে পারে যে কোনো, মানে বিশ্বের যে কোনো মেয়ে, কিন্তু এইটা নাসিমা না হয়ে আমি যে শুধু বলি গার্ল, তার মানে বিশ্বের সমস্ত মেয়েকে কিন্তু বোঝায়, তার মানে এটা কমন, এটা স্পেসিফিক না। কমন নাউন ক্যান বি বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লোরাল, মানে কমন নাউন এটা উভয় হতে পারে, সিঙ্গুলার এবং প্লোরাল হতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দেখো, লন্ডন ইজ আ বিগ সিটি, লন্ডন একটা বড় শহর। এখানে দেখো সিটি এটা কমন নাউন, কিন্তু আমি যদি বলি লন্ডন, তখন কিন্তু এটা প্রপার নাউন, একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, মানে লন্ডন এটা প্রপার নাউন, কিন্তু সিটি এটা কমন নাউন। দেয়ার আর ম্যানি বিগ সিটিস ইন দ্য ওয়ার্ল্ড, দেখো মানে বিশ্বে অনেক বড় বড় শহর রয়েছে, তার মানে দেখো এখানে কিন্তু সিটি এটা সিঙ্গুলার, আবার এই সিটিস এটা কিন্তু প্লোরাল, সেটাই বোঝানো হলো যে কমন নাউন সিঙ্গুলার অথবা প্লোরাল হতে পারে। নোটে দেখো বলা হচ্ছে আ প্রপার নাউন ক্যান বি ইউজড অ্যাজ আ কমন নাউন, একটা প্রপার নাউন সেটা মূলত কমন নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, মানে একটা প্রপার নাউন সেটা কমন নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। লুক অ্যাট দ্য ফলোয়িং এক্সাম্পলস, এখানে এক্সাম্পল রয়েছে দুইটা, সেটার দিকে দেখো। দেখো বলা হচ্ছে হি ইজ কল্ড দ্য শেক্সপিয়ার অফ বাংলাদেশ, মানে তাকে কোন একটা ব্যক্তিকে বলা হচ্ছে তাকে বাংলাদেশের শেক্সপিয়ার বলে ডাকা হয়। শেক্সপিয়ারকে দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, মানে বিখ্যাত একজন নাট্যকার। তো সে বলতে যে কোনো একটা ব্যক্তি, যে তাকে শেক্সপিয়ার বলে ডাকা হয়,
এখানে দেখো দেয়ার আর টু রাগিবস। আচ্ছা, রাগিবস হচ্ছে একটা অ্যারাবিক নাম ছেলেদের, যেটার অর্থ হচ্ছে ইচ্ছা, ইচ্ছা বা আগ্রহ রয়েছে এমন। ইন দিস ক্লাস মানে তাকে বাংলাদেশের শেক্সপিয়ার বলে ডাকা হয়। এবং দেয়ার আর টু রাগিবস বা রাগবস ইন দিস ক্লাস, এই ক্লাসে আরও দুইজন এমন রয়েছে যাদেরকেও শেক্সপিয়ার বলে ডাকা হয়ে থাকে। এখানে এই যে শেক্সপিয়ার, এটা মূলত কমন, ঠিক আছে, মানে এটা কিন্তু প্রপার নাউন, কিন্তু এইখানে কমন নাউনের কাজ করতে পারে, সেটাই বোঝানোর জন্য এটা উদাহরণ দেওয়া হলো। এরপরে দেখো বিতে বলা হচ্ছে লুক অ্যাট দ্য। আচ্ছা, আমরা তাহলে প্রপার এবং কমন নাউনটা বুঝতে পারলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে। ভিডিওতে কমেন্ট করলে ইনশাল্লাহ আমি, যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে আমি পুনরায় আবার বোঝানোর চেষ্টা করব। আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা লিখতে পারো যে ওকে স্যার অথবা ডান স্যার, তার মানে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো। দেখো লুক অ্যাট দ্য আন্ডারলাইন নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ। এই প্যাসেজে আন্ডারলাইন করা নাউনগুলো তোমরা দেখো। দেখো সালাম কামস অফ আ বিগ ফ্যামিলি। সালাম একটা বড় পরিবার থেকে এসেছে, বা সালামের পরিবারটা অনেক বড়। এই যে ফ্যামিলি, এটা একটা সমষ্টি না, এখানে অনেক মানুষ রয়েছে, তার মানে এটা কিন্তু অবশ্যই কালেকটিভ নাউন। তাহলে আমরা এখানে থেকে দেখো সিরিয়ালি, এখানে প্রথমে প্রপার নাউন বুঝতে পারলাম, প্রপার, পরবর্তীতে কমন, দুইটা কিন্তু বুঝতে পারলাম। এখন আমরা কালেকটিভে রয়েছি। হি হ্যাজ 3 ব্রাদার্স, তার 3টা ভাই রয়েছে। হিজ এল্ডার ব্রাদার ইজ আ মেম্বার অফ পার্লামেন্ট। আচ্ছা, পার্লামেন্ট মানে তার যে বড় ভাই সেটা হচ্ছে সংসদ সদস্য। এখানে দেখো পার্লামেন্ট, এটা কিন্তু একটা মানে সমষ্টিবাচক কথা, যে পার্লামেন্টে অনেক মানুষ থাকে, অনেকগুলো আসন রয়েছে, তার মানে এটা অবশ্যই কালেকটিভ নাউন। হিজ ইয়াঙ্গার ব্রাদার হ্যাজ রিসেন্টলি জয়েন্ড দ্য আর্মি, এবং তার ছোট ভাই সম্প্রতি সে আর্মিতে যোগদান করেছে। আর্মি মানে কি? কয়েকটা মানে অনেক মানুষের একটা সমষ্টি, যেখানে অনেকগুলা মানুষ রয়েছে, তার মানে এটা একটা দল বোঝায়, তার মানে এটা তোমার কালেকটিভ নাউন। হিজ আদার ব্রাদার ইজ আ ক্রিকেটার, এবং তার অন্যান্য ভাইয়েরা মানে তার হিজ আদার ব্রাদার মানে তার অন্য আরেকটা ভাই রয়েছে, সে একজন ক্রিকেটার। হু প্লেস ফর দ্য ন্যাশনাল টিম, যে মূলত জাতীয় টিমের হয়ে খেলা করে। তাহলে এই যে টিম, দেখো টিম মানে দল, একটা সমষ্টি। সমষ্টি তোমরা বুঝতে পারবা যেটার মধ্যে মানে কতগুলা মানুষের বা অনেকগুলা প্রাণীর একটা যে ভিড় বা দল, সেটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন। সালাম হিমসেলফ ইজ আ সিভিল সার্ভেন্ট। সালাম নিজে হয় একজন সিভিল সার্ভেন্ট হু ওয়ার্কস ফর দ্য গভর্নমেন্ট, যে মানে এই সালাম সে গভর্নমেন্টের হয়ে কাজ করে। তার মানে গভর্নমেন্ট মানে কিন্তু কোনো একটা একক ব্যক্তি না, এটা অনেকগুলা মানুষের সমষ্টি, তার মানে এইটা কালেকটিভ নাউন। বুঝতে পারতেছো? দিজ আর কালেকটিভ নাউন্স, উপরের এইগুলো হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, তোমাদের যদি আমি প্রশ্ন করি এখানে সালাম কোন নাউন, দেখি তোমরা কমেন্টে আমাকে একটু বলো তো যে এখানে সালাম কোন নাউন, তাহলে বুঝতে পারবো যে তোমরা উপরের দুইটা বুঝতে পেরেছো। আমাকে বলো সালাম কোন নাউন। সালাম সমান সমান দিয়ে তোমরা কোন নাউন সেটা কমেন্টে লিখবা, দেখি কয়জন লিখতে পারে। এরপর দেখো কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ কালেকশন অর গ্রুপ অফ পিপুল অর থিংস টেকেন টুগেদার। কালেকটিভ নাউনের সংজ্ঞা এটা। কালেকটিভ নাউন হলো দ্য নেম অফ আ কালেকশন, একটা কালেকশনের নাম, মানে যেখানে অনেকগুলা পার্সন রয়েছে। অর আ গ্রুপ অফ পিপুল, অথবা অনেকগুলা মানুষের একটা দল। অর থিংস টেকেন টুগেদার, অথবা এমন জিনিস যেখানে একত্রে অনেক কিছু জিনিস রয়েছে, সেটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ অ্যান আর্মি, এই যে দেখো আর্মির কথা বলা হচ্ছে। আর্মি ইজ আ গ্রুপ অফ সোলজার অ্যান্ড টিম ইজ আ গ্রুপ অফ প্লেয়ার্স। আর্মি হচ্ছে সেনাবাহিনীর একটা দল, ঠিক আছে, আর এই যে টিম হচ্ছে প্লেয়ারদের দল, তার মানে এটা সমষ্টি, তার মানে এটা কালেকটিভ নাউন। থিঙ্ক অফ দ্য আদার নাউন্স ইন দ্য প্যাসেজ, এবং এখানে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে চিন্তা করো, দেখো তোমরা পারবা। যেমন ফ্যামিলি, অনেকগুলো সদস্য, এটা তোমাদের বোঝালামই। এরপর দেখো এখানে থিঙ্ক অফ দ্য আদার নাউন্স ইন দ্য প্যাসেজ, অন্যান্য নাউনগুলো নিয়ে চিন্তা করো। অ্যাজ আ গ্রুপ অফ পারসনস স্পোকেন অফ অ্যাজ ওয়ান হোল, এবং এটা হচ্ছে ব্যক্তিদের একটা গ্রুপ যেখানে একত্রে বলা হয়েছে। আর কালেকটিভ নাউন ক্যান টেক বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লোরাল। কালেকটিভ নাউন মূলত সিঙ্গুলার এবং প্লোরাল উভয়ই হতে পারে। ভার্বস আফটার মানে ভার্বের
পরে এটা হয় যে কালেকটিভ নাউনের পরে মূলত তোমার সিঙ্গুলার ভার্বও হতে পারে আবার প্লোরাল ভার্বও হতে পারে। মানে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দেখো তাহলে বুঝতে পারবা। দ্য গভর্নমেন্ট হ্যাজ অথবা হ্যাভ ডিসাইডেড অন আ নিউ পে স্কেল। গভর্নমেন্ট এখানে তুমি যদি হ্যাজ দাও এটাও সঠিক, আবার হ্যাভ দাও সেটাও সঠিক, মানে দুইটাই হতে পারে। যেটা কালেকটিভ নাউন সেটার ক্ষেত্রে ভার্বটা মূলত সিঙ্গুলার অথবা প্লোরাল উভয়ই হতে পারে। মানে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে নতুন বেতন সিস্টেম করবে, নতুন পে স্কেল করবে, এটার সিদ্ধান্ত নিয়েছে। দ্য কমিটি ওয়াজ অথবা ওয়ার ইন ফেভার অফ মাই প্রপোজাল, মানে কমিটি আমার যে প্রস্তাব সেটার পক্ষে ছিল। এখানে তুমি যদি দ্য কমিটি ওয়াজ দাও সেটাও হবে, আবার ওয়ার দাও সেটাও হবে, ঠিক আছে, দুইটাই সঠিক। আচ্ছা, এরপরে দেখো সি নম্বরে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড নোটিশ দ্য আন্ডারলাইনড নাউন্স। প্যাসেজটা পড়ো এবং আন্ডারলাইন করা নাউনগুলো দেখো। এখানে আমরা জানবো মূলত ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে। তাহলে এখানে আমাদের কয়টা হলো? 3টা কিন্তু আমরা বুঝতে পারলাম। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবা যদি বুঝতে না পারো। এরপরে আমরা জানবো ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে। দেখো ম্যাটেরিয়াল নাউনটা কি তোমরা খুবই সুন্দর করে বুঝতে পারবা। দেখো আগে আমরা এখানে একটু সংজ্ঞাটা দেখি। দিস আর ম্যাটেরিয়ালস নাউন্স, মানে উপরে যে আন্ডারলাইন করা রয়েছে যেমন গোল্ড, সিলভার, তারপরে এখানে রয়েছে সুগার, টি, মিল্ক, অয়েল, এইগুলা কিন্তু ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কি দেখো, ম্যাটেরিয়াল নাউন নেমস আ থিং। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে একটা জিনিসের নাম যেটার মানে প্রাণ নাই, যেটা জড় বস্তু, এমন একটা জিনিসের নাম যেটা মূলত তোমার গণনা করা যাবে না কিন্তু পরিমাপ করা যাবে বা মাপা যাবে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দেখো এখানে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন একটা জিনিসের নাম দ্যাট হ্যাজ আ ওয়েট, যেটার ওজন রয়েছে, ওজন আছে বাট ক্যান নট বি কাউন্টেড, কিন্তু গণনা করা যায় না, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন এখানে দেখো এবার আমরা এটা পড়ি। মিস্ট্রেস রহমান, মানে রহমানের স্ত্রী, সেটাকে বলা হয় মিস্ট্রেস। মিস্ট্রেস রহমান ইজ নাও ভিজিটিং আ জুয়েলার। রহমানের স্ত্রী সে এখন ভিজিট করতেছে একজন জুয়েলারের কাছে। জুয়েলার বলতে যারা স্বর্ণ, তারপরে রৌপ্য, এইসব জিনিসগুলা বেচা কেনা করে, মানে বেচে আর কি। সে উইল বাই সাম গোল্ড, সে কিছু স্বর্ণ ক্রয় করবে, অ্যান্ড সিলভার, এবং কিছু সিলভার ক্রয় করবে। টু মেক সাম জুয়েলারি, কিছু জুয়েলারি তৈরি করতে। তাহলে এই যে দেখো গোল্ড, এটা কিন্তু তুমি গণনা করতে পারবে না, জাস্ট পরিমাপ করা যাবে, আবার এইটা একটা উপকরণ, তার মানে এটা অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। সিলভার একই জিনিস। এরপর দেখো নেক্সট, তারপর শি উইল অলসো গো টু আ গ্রোসারি শপ, তারপরে সে একটা মুদি দোকানে যাবে। শি নিডস টু বাই সুগার, টি, মিল্ক অ্যান্ড অয়েল, কারণ তার কিছু জিনিস ক্রয় করা দরকার, সেগুলো হলো সুগার চিনি, তারপরে টি চা, মিল্ক মানে দুধ, এবং অয়েল মানে তেল, এই জিনিসগুলো ক্রয় করা যাবে। দেখো এখানে যেগুলো রয়েছে তুমি কিন্তু একটাও গণনা করতে পারবে না, জাস্ট পরিমাপ বা ওজন করতে পারবা, তার মানে এইগুলো সবই ম্যাটেরিয়াল নাউন। তাহলে এগুলো সব ম্যাটেরিয়াল, এবং এটার সংজ্ঞা তো আমরা পড়লাম। বলা হচ্ছে ইট ইজ আ কাইন্ড অফ ম্যাস নাউন, এটা একটা গণনাউন, মানে এর মধ্যে অনেক কিছু রয়েছে যেটা তুমি গণনাই করতে পারবা না, জাস্ট ওজন করতে পারবা। হুইচ ইজ কনসিডার্ড আনকাউন্টেবল, যেগুলা মানে গণনা করা হিসেবে বিবেচনা করা হয় না, মানে আনকাউন্টেবল, তুমি কখনো এটা গণনা করতে পারবা না। ইট রেফার্স টু অ্যানি ম্যাটেরিয়াল অর সাবস্ট্যান্স, এটা মূলত কোনো একটা উপাদান এবং পদার্থকে, আচ্ছা পদার্থ অথবা উপকরণকে রেফার্স করে বা নির্দেশ করে। দ্য সাবস্ট্যান্স মে বি সলিড, এবং এই পদার্থ হতে পারে সলিড মানে কঠিন, লিকুইড তরল, অর গ্যাসিয়াস মানে বায়বীয় বা গ্যাসীয় হতে পারে। যেমন অক্সিজেন ইজ অলসো আ ম্যাটেরিয়াল নাউন, অক্সিজেন হচ্ছেও মানে অক্সিজেনও কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন, সেটাই এখানে বোঝানো হলো। আর বাকি থাকলো কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আমি তোমাদের আগেই বলেছি, যেটা তোমরা দেখতে পারবা না, ধরতে পারবা না, ছুঁতে পারবা না, খেতে পারবা না, স্বাদ নিতে পারবা না, শুধুমাত্র অনুধাবন করতে পারবা, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন এখানে দেখো আগে আমরা এইটা পড়ি। দেখো এখানে এই যে আন্ডারলাইন করা ওয়ার্ড, যেমন ব্রেভারি মানে সাহসী, আমি বললাম লোকটা সাহসী, তুমি কি দেখতে পারো যে সে সাহসী? জাস্ট তার কাজকর্মের দ্বারা তুমি বুঝতে পারো। আবার একটা লোক সে খুবই অনেস্টি, সৎ, তুমি কি দেখতে পারবা তার যে সততা? এটা তো দেখা যায় না, এটা অনুধাবন করতে হয়। সিনসিয়ারিটি আন্তরিকতা, তারপরে ফ্রিডম মানে স্বাধীন, জাস্টিস ন্যায় বিচার, এগুলো কিন্তু জাস্ট ফিল করতে হয়। এই কারণে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সংজ্ঞাটা কি? অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্য নেম অফ কোয়ালিটি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোন একটা গুণের নাম,
স্টেট কোন একটা বর্ণনা অর কনসেপ্ট কোন একটা ধারণার নাম। ইট হ্যাজ নো ম্যাটেরিয়াল ফর্ম, শেপ অর সাইজ। এটা মূলত এটা কোনো ম্যাটেরিয়াল ফর্ম না, এর আকার নাই আবার সাইজও নাই, তুমি আকার আকৃতি বুঝতে পারবা না, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এবার এটা আমরা পড়ি, দেখো মিস্টার হক ওয়াজ আ ফ্রিডম ফাইটার। মিস্টার হক হচ্ছে একজন মুক্তিযোদ্ধা। হি ইজ নোন ফর হিজ ব্রেভারি, সে তার সাহসিকতার জন্য পরিচিত। হি ইজ ওয়ার্কিং ফর আ প্রাইভেট কোম্পানি নাও, সে একটা প্রাইভেট কোম্পানিতে এখন চাকরি করে বা কাজ করে। এভরিবডি লাভস হিম ফর হিজ অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি, মানে প্রত্যেকেই তার যে সততা এবং আন্তরিকতার জন্য তাকে ভালোবাসে। হি ইজ অ্যান অ্যাডমাইরার অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস, সে মূলত স্বাধীন এবং ন্যায় বিচারের পক্ষে বা ভক্ত। এইখানে সবগুলা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। কিভাবে সেটা তোমরা এতক্ষণে আশা করি বুঝে গেছো। এখন কিন্তু ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করতে পারবে না, কারণ এখানে কিন্তু তোমাদের একটা কাজ রয়েছে। দেখো একটু মনোযোগ সহকারে দেখো। অ্যাক্টিভিটি 3, think of some other abstract nouns and make a sentence with each of them. এখন দেখো এখানে বলা হচ্ছে think of some other abstract nouns, কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা চিন্তা করো অ্যান্ড মেক আ সেন্টেন্স, এবং সেই নাউনগুলো দিয়ে তোমাদের বাক্য তৈরি করতে হবে। উইথ ইচ অফ দেম, প্রত্যেকটা অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে তোমরা বাক্য তৈরি করতে হবে। তো কিভাবে তোমরা এই অ্যাবস্ট্রাক্ট মানে কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে বাক্য তৈরি করবা সেটা কিন্তু তোমরা আশা করি পারবা। তারপরেও আমি তোমাদের জন্য এখানে কিছু লিখে রেখেছি, তোমরা চাইলে এখান থেকে হেল্প নিতে পারো। অবশ্যই এখানে দেখো আমি তোমাদের লিখে দিয়েছি, যেমন কারেজ মানে কি, কারেজ মানে সাহস, হ্যাপিনেস, পেশেন্স, তারপরে জাস্টিস, উইজডম, এরপরে হোপ, ফ্রিডম, লাভ, নলেজ, এগুলো কিন্তু সবই অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমরা আরেকটা রয়েছে ফেয়ার। তো এখানে তোমরা চাইলে এই সেন্টেন্সগুলো লিখতে পারো, আবার তোমরা নিজেও কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারো। আমি জাস্ট তোমাদের একটা লিখে দিয়েছি, তোমাদের এইটাই লিখতে হবে এমন কোনো কথা না, তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো, আবার এখান থেকে হেল্প নিতে পারো। তবে তোমাদের মতো করে লিখলে তোমরা কিন্তু তোমাদের জন্যই সুবিধা, ঠিক আছে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4, আইডেন্টিফাই দ্য নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ। এখানে একটা প্যাসেজ রয়েছে, এই প্যাসেজ থেকে তোমাদের নাউন আইডেন্টিফাই করতে হবে অ্যান্ড সে ওয়েদার দে আর প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল অর অ্যাবস্ট্রাক্ট নাউন্স। এরপর বলতে হবে কোনটা প্রপার নাউন, কোনটা কমন নাউন, কোনটা কালেকটিভ, কোনটা ম্যাটেরিয়াল এবং কোনটা অ্যাবস্ট্রাক্ট, সেটা বলতে হবে। দেখো আগে আমরা এটা পড়ি এবং আমি তোমাদের এটা বলবো যে কোনটা, বলবো না, তোমরা নিজেরাই পারবা যে এটা এই নাউন, ঠিক আছে। দেখো হাসান ইজ আ রিচ ফার্মার। এখানে হাসান একটা নাউন, অবশ্যই তোমরা বলতে পারবে এটা কোন নাউন, এটা কিন্তু প্রপার নাউন। তোমরা কি করবা, প্রপার নাউন এটা তোমরা লিখতে পারো, খাতায় লিখতে পারো। আমি বলতেছি আবার তোমরা ভালো করে বুঝতে পারো, এটা একটা স্পেসিফিক নাম, প্রপার নাউন। ইজ আ রিচ ফার্মার, এই যে দেখো ফার্মার, তোমরা কি বলতে পারবা ফার্মার, এটা সমস্ত কৃষকের একটা সাধারণ নাম, তার মানে এটা কমন নাউন। হু লিভস ইন আ ভিলেজ, অনেকগুলা মানে সব গ্রামের একটা কমন নাম ভিলেজ, তার মানে এটা কমন নাউন। ইন দ্য ডিস্ট্রিক্ট অফ সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ একটা স্পেসিফিক নাম না, তার মানে এটা প্রপার নাউন। তার মানে প্রপার নাউন আমরা এই সেন্টেন্সে কয়টা পেলাম, হাসান একটা প্রপার নাউন, সিরাজগঞ্জ একটা প্রপার নাউন। আর এই যে ফার্মার, এখানে দেখো আমি একটু আলাদা মার্ক করে দেই, এই যে ফার্মার এটা কিন্তু তোমার কমন নাউন, আবার ভিলেজ এটাও কমন নাউন, ঠিক আছে। এরপরে দেখো হি হ্যাজ আ লট অফ কাল্টিভেট ল্যান্ড, তার অনেক প্রচুর পরিমাণে চাষযোগ্য জমি রয়েছে। এখন তোমরা বলো এই ল্যান্ড কোন নাউন, অবশ্যই এটা কিন্তু তোমার কমন নাউন, ঠিক আছে। ল্যান্ড এটা একটা কমন নাউন, ল্যান্ড কিন্তু কমন নাউন। হি গ্রোস রাইস, ওয়েট অ্যান্ড আদার ক্রপস, এবং সেই জমিতে সে ধান, তারপরে হোয়েট মানে গম এবং অন্যান্য ফসল কি করে, গ্রো মানে চাষ করে বা জন্মায়। তো এইগুলা কিন্তু সবই ম্যাটেরিয়াল নাউন। দেখো এটা তুমি গণনা করতে পারবা না, ঠিক আছে। এই যে এই দুইটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন, তার মানে এই ল্যান্ড এটা হলো তোমার কমন নাউন, ঠিক আছে। এটা কিন্তু কমন নাউন, এই যে ল্যান্ড কমন নাউন, ঠিক আছে। আর ম্যাটেরিয়াল নাউন এটা একটু আমি লাল কালার করে দেই। দেখো এই যে রাইস, ওয়েট, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। হি হ্যাজ আ হার্ড অফ ক্যাটেল, আচ্ছা এখানে তোমরা একটু খেয়াল করো, তার একটা হার্ড মানে পাল, অফ ক্যাটেল, ক্যাটেল মানে গবাদি পশু, মানে তার গবাদি পশুর পাল রয়েছে। এই যে ক্যাটেল,
এবং গবাদি পশু, এই দুইটাই কিন্তু তোমার মানে কালেকটিভ নাউন, কারণ সমষ্টি বোঝাচ্ছে। ক্যাটেল মানে গবাদি পশুর পাল বোঝায়, আবার হার্ড মানেও কিন্তু পাল, দুইটাই কিন্তু তোমার কি হবে, মানে কালেকটিভ নাউন, সমষ্টি কালেকটিভ নাউন। ঠিক আছে, এটা একটু আমি মানে অন্য একটা কালার করে দিই, দেখো। আচ্ছা, এটা আমি এই কালার করি, দেখো এই যে হার্ড অথবা ক্যাটেল, এই দুইটাই হচ্ছে তোমার কালেকটিভ নাউন। ক্যাটেলটা অনেকেই হয়তোবা কমন নাউন বলতে পারে, কিন্তু সঠিক হচ্ছে কালেকটিভ নাউন। এই ক্ষেত্রে এই যে সেন্টেন্সের মধ্যে এটা কিন্তু কমন নাউন হতে পারে, যে ক্যাটেল মানে এটা কোন গবাদি পশু, এটা গরু মহিষ কোনটা, সমস্ত গবাদি পশুর একটা সাধারণ নাম ক্যাটেল, সেই হিসাবে এটা অনেকেই কমন নাউন বলতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি ক্যাটেল যদি আলাদাভাবে বলা হয় সেটা কিন্তু তোমার কালেকটিভ নাউন। তোমরা এটা কালেকটিভ নাউনের আন্ডারেই লিখবা, ঠিক আছে। অ্যান্ড আদার ডোমেস্টিক্স অ্যানিমালস, এবং অন্যান্য যে ডোমেস্টিক অ্যানিমালস রয়েছে, মানে পোষা প্রাণী রয়েছে, সেগুলোর পালও তার রয়েছে। তাহলে এখানে এই যে অ্যানিমালস, এটা অবশ্যই তোমরা বলতে পারবে এটা কোন নাউন। অ্যানিমালস মানে প্রাণী, তার মানে এটা কমন, সমস্ত প্রাণীর একটা মানে সাধারণ নামই হচ্ছে অ্যানিমাল, তার মানে এটা কমন নাউন। দে প্রোভাইড হিম উইথ মিল্ক অ্যান্ড মিট, এবং এই প্রাণীগুলো তাকে কী দেয়, কী প্রদান করে, দুধ এবং মাংস প্রদান করে। তার মানে এই যে মিল্ক এবং মাংস, এটা কি গণনা করা যায়? অবশ্যই না। তার মানে এটা কী হবে বলো তো, এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন। তার মানে রাইস, ওয়েট, মিল্ক, মিট, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, লাল কালার। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন, মিল্ক, মিট, ম্যাটেরিয়াল নাউন। হাসান ইজ আ কাইন্ড পারসন, এই হাসান তো বললাম প্রপার নাউন। আচ্ছা, হাসানটা প্রপার নাউন। ইজ আ কাইন্ড পারসন, সে একজন দয়ালু মানুষ। তাহলে এই কাইন্ড কিন্তু তোমার অ্যাডজেক্টিভ, কিন্তু কাইন্ডনেস সেটা নাউন ছিল। এই যে ম্যান, এখন তোমরা বলো সমস্ত মানুষের একটা সাধারণ নামে কিন্তু ম্যান, তার মানে অবশ্যই এই ম্যানটা কমন নাউন। ঠিক আছে, ম্যানটা হচ্ছে কমন নাউন। তারপরে হি হ্যাজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর দ্য পোর ক্লাস অফ পিপুল, তার রয়েছে ভালোবাসা এবং সহানুভূতি কাদের জন্য? ফর দ্য পোর ক্লাস অফ পিপুল, মানে নিম্ন শ্রেণীর মানুষের জন্য তার ভালোবাসা এবং সহানুভূতি রয়েছে। তার মানে এই যে লাভ এবং সিম্প্যাথি, এখন তোমরা বলো এই দুইটা জিনিস কোন নাউন? তোমাদের কাছে এটা আমার প্রশ্ন থাকবে, ঠিক আছে। কমেন্টে তোমরা বলবা লাভ সমান সমান কোন নাউন। এটা কি তোমার ফিল করা যায়, মানে এটা কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? কিছুই করা যায় না। তার মানে কোন নাউন আশা করি তোমরা পারবা। তারপরে সিম্প্যাথি মানে সহানুভূতি, এটা তো দেখা যায় না। তোমরা লিখবা লাভ সমান সমান কোন নাউন, উপরে এই যে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এই পাঁচটার কোনটা লাভ সমান সমান সেটা লিখবা। সিম্প্যাথি কোনটা, সেটা সিম্প্যাথি সমান সমান লিখবা। তাহলে বুঝতে পারবো যে তোমরা আসলে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করতেছি। ইনশাল্লাহ পরবর্তীতে আমি নাম্বার নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।